আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে শুরু করতেছি আমাদের নতুন একটা সেগমেন্ট। সেটা হচ্ছে বিভিন্ন পত্রিকার সমসাময়িক যে সকল সম্পাদকীয় থাকে তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ সম্পাদকীয়গুলোর অডিও সিরিজ। আজকে আমরা দেখব মানবিক করিডোর নিয়ে বৈশ্বিক অভিজ্ঞতা কী নামক সমকালে প্রকাশিত একটি সম্পাদকীয় বিষয়ে। তো এই সম্পাদকীয় কলামটি প্রকাশিত হয়েছিল 30 এপ্রিল 2025। তাহলে আমরা শুরু করতেছি। পররাষ্ট্র উপদেষ্টা রোববার জানিয়েছিলেন, জাতিসংঘের তত্ত্বাবধানে বাংলাদেশ ও মিয়ানমারের রাখাইনের মধ্যে একটি মানবিক করিডোর স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। যদিও মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সরকার জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সঙ্গে তথাকথিত মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনা করেনি। আলোচনাটি যে হঠাৎ এসে গেছে এমন মনে করার কারণ নেই। গত বছর 11 নভেম্বর আরাকান আর্মি মংডু শহরে নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে মানবিক করিডোরের বিষয়টি আলোচিত হয়ে আসছিল। 14 ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক নিরাপত্তা বাংলাদেশের প্রাসঙ্গিক বিবেচনা সমূহ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা এবং অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমানও আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের একটি ধারণা দিয়েছিলেন। ওই সভাতেই লেফটেন্যান্ট জেনারেল অব মাহফুজুর রহমান মিয়ানমারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য ব্যবসা বাণিজ্য বৃদ্ধি ও মানবিক করিডোর খোলার প্রস্তাব রাখেন। 2 মাস পর জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসে 2 দিনের সফরে বাংলাদেশে আসেন। তখনই বিষয়টি আরও স্পষ্ট হয়ে যায়। জাতিসংঘ মহাসচিব ও তার 2 দিনের সফর শেষে 15 মার্চ এক সংবাদ সম্মেলনে স্পষ্টই বলেছিলেন, মিয়ানমারের ভেতরে মানবিক সহায়তা জোরদার করা জরুরি, যাতে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের উপযুক্ত পরিবেশ তৈরি হয়। পরিস্থিতি অনুকূল হলে বাংলাদেশ থেকে মানবিক সহায়তার চ্যানেল চালু করাও গুরুত্বপূর্ণ হতে পারে। তবে বাংলাদেশকে চ্যানেল বা করিডোর হিসেবে ব্যবহার করতে যথাযথ অনুমোদন এবং সহযোগিতা প্রয়োজন। সর্বশেষ পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন রোববার এক ব্রিফিংয়ে জানিয়েছিলেন, নীতিগতভাবে আমরা রাখাইন রাজ্যের করিডোরের ব্যাপারে সম্মত হয়েছি, কারণ এটি একটি মানবিক সহায়তা সরবরাহের পথ হবে। তবে আমাদের কিছু শর্ত আছে, সে ব্যাপারে বিস্তারিত আপাতত বলছি না। সেই শর্ত যদি পালন করা হয়, অবশ্যই আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে সহযোগিতা করব। বিধৃত পরিস্থিতিতে প্রতিবেশী মিয়ানমারের রাখাইন রাজ্যের মানুষের জন্য বাংলাদেশকে মানবিক করিডোর হিসেবে ব্যবহার করার অনুমতি দেওয়ার বিষয়টি জাতিসংঘের অভিজ্ঞতার আলোকে বিশ্লেষণের দাবি রাখে। স্নায়ুযুদ্ধ পরবর্তী যুগে যুদ্ধরত অনেক দেশেই বেসরকারি লোকদের কাছে মানবিক সহায়তার প্রদানের মানবিক করিডোর স্থাপন এবং ব্যবহার করা হয়েছে। এসবের কোনোটি বিবদমান পক্ষগুলোর স্বপ্রণোদিত আলোচনার মাধ্যমে, কোনোটি তৃতীয় পক্ষ বিশেষত জাতিসংঘের মধ্যস্থতায় হয়েছে। উল্লেখ্য যাই থাকুক না কেন, ফল সবসময় খুব একটা ভালো হয়নি। যেমন 1989 সালে প্রথম আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধের সময় বেসামরিক মানুষদের সাহায্য করার জন্য লাচিন করিডোর স্থাপিত হয়েছিল। এটি নাগোর্নো কারাবাখের আর্মেনিয়ান জনগোষ্ঠীর জন্য মানবিক করিডোর বা জীবনরেখা হিসেবে বিবেচিত ছিল। শুরুতে কিছুদিন ভালো চললেও বছর দুয়েকের মাঝে করিডোরটি আজারবাইজান বন্ধ করে দেয়। তাদের অভিযোগ ছিল, প্রতিপক্ষ এটিকে সামরিক সরবরাহ এবং প্রাকৃতিক সম্পদের অবৈধ পরিবহনের কাজে ব্যবহার করছিল, যদিও আর্মেনিয়া ও তার মিত্র প্রজাতন্ত্রগুলো এসব অস্বীকার করে। সর্বশেষ 2023 সালের সেপ্টেম্বরে নতুন করে আক্রমণের পর আজারবাইজানি বাহিনী পুরো নাগোর্নো কারাবাখের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ফলে নাগোর্নো কারাবাখের প্রায় সব আর্মেনীয় বাসিন্দা লাচিন করিডোর দিয়ে আর্মেনিয়ায় চলে যায়। এভাবেই একটি মানবিক করিডোরের অমানবিক মৃত্যু ঘটে। বসনিয়া হার্জেগোভিনার মানবিক করিডোরের ইতিহাস আরও রক্তাক্ত। সেখানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বেশ কয়েকটি প্রস্তাবের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল মানবিক করিডোর। প্রথমে 1993 সালের 16 এপ্রিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 819 নম্বর প্রস্তাবের মাধ্যমে সেব্রেনিকা ছিটমহলকে নিরাপদ এলাকা হিসেবে ঘোষণা করা হয়। পরে একই বছরের 6 মে নিরাপত্তা পরিষদের 824 নম্বর প্রস্তাবের মাধ্যমে সারায়েভো, জেভা,
জেপা, গোরজদে, তুজলা এবং বিহাজকেও এর অন্তর্ভুক্ত করে মোট 6টি মানবিক করিডোর ঘোষণা করা হয়। এগুলোকে জাতিসংঘের শান্তিরক্ষী ইউনিটের সুরক্ষাধীনের জন্য রাখা হয়। এটা জাতিসংঘের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্তের একটি বিবেচিত হয়ে থাকে, কারণ বসনিয়া এবং হার্জেগোভিনার মতো যুদ্ধক্ষেত্র এই নিরাপদ এলাকাগুলোকে কিভাবে সুরক্ষিত করা হবে সেটি সম্পর্কে সুস্পষ্ট রূপরেখা ছিল না। ফলে প্রস্তাবটি পরে জটিল এবং কঠিন কূটনৈতিক পরিস্থিতি তৈরি করেছিল, কারণ এর ফলে ভোট দেওয়া রাষ্ট্রগুলো রাজনৈতিক কারণে নিরাপদ এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ইচ্ছুক ছিল না। এই অবস্থায় 1995 সাল নাগাদ জাতিসংঘ নিরাপদ এলাকাগুলোতে পরিস্থিতির অবনতি ঘটতে থাকে এবং সেব্রেনিকা গণহত্যার ক্ষেত্র তৈরি করে। এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপের সবচেয়ে ভয়াবহ নৃশংসতার একটি। উল্লেখ্য, নিরাপত্তা পরিষদে 819 নম্বর প্রস্তাবে সেব্রেনিকাকে বল প্রয়োগ সহ সব প্রয়োজনীয় উপায় ব্যবহার করে সুরক্ষিত নিরাপদ এলাকা হিসেবে মনোনীত করা হয়েছিল। কিন্তু জাতিসংঘের নিরাপদ এলাকার উপর অব্যাহত আক্রমণের পাশাপাশি সারায়েভোর অব্যাহত অবরোধের ফলে শেষ পর্যন্ত বসনিয়া এবং হার্জেগোভিনার অপারেশন ডেলিভারেড ফোর্স নামে ন্যাটো হস্তক্ষেপের সৃষ্টি হয়। যুদ্ধের শেষ নাগাদ প্রতিটি নিরাপদ এলাকায় রিপাবলিকা স্রবস্কা আর্মি বা বসনিয়ান সার্ব সেনাবাহিনী আক্রমণ এবং সেব্রেনিকা এবং জেপা দখল করে। আফ্রিকার দেশ কঙ্গোতে 2008 সালে রাষ্ট্রীয় সেনাবাহিনী ও জেনারেল লরেন্ট নকুন্ডার নেতৃত্বাধীন মিলিশিয়া বাহিনীর মধ্যে সশস্ত্র দাঙ্গা চরম আকার ধারণ করে। সেখানেও জাতিসংঘের প্রস্তাব মতে গোমা অঞ্চলে একটি মানবিক করিডর খোলার ব্যবস্থা করা হয়, কিন্তু দেশটির সমস্যা সমাধানে এই পদক্ষেপও কার্যকর ভূমিকা রাখতে পেরেছে এমন মনে করাও অবস্থা এখন সৃষ্টি হয়নি। 2011 সাল থেকে শুরু হওয়া সিরিয়া গৃহযুদ্ধের সময়ও বিভিন্ন সময় নিরাপদ অঞ্চল, উত্তেজনা কমানোর অঞ্চল বা নো ফ্লাই জোন প্রস্তাব তৈরি করা হয়েছে, কিন্তু কোনো কিছুই তেমন কোনো কাজে লাগেনি, বরং কোনো ক্ষেত্রে পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। সিরিয়া বর্তমান অবস্থায় তার প্রকৃষ্ট উদাহরণ। বস্তুত বিশ্বজুড়ে যুদ্ধাবস্থার মধ্যে যেসব জায়গা মানবিক করিডোর স্থাপন করা হয়েছে সেগুলো শেষ পর্যন্ত শুধু মানবিক করিডোরেই সীমাবদ্ধ রাখা যায়নি, অনিবার্যভাবেই সামরিক নানা বিষয়ে যুক্ত হয়ে পড়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও যে এমনটি ঘটবে না সে ব্যাপারে আত্মতুষ্টির অবকাশ নেই, কারণ আরাকান রাজ্যে এ ধরনের করিডোর মিয়ানমার সহজভাবে গ্রহণ করবে বলে মনে হয় না। ভূরাজনৈতিক কারণে এই অঞ্চলে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে চীনের দীর্ঘদিনের স্বার্থ সংঘাত সুবিদিত। সঙ্গে রয়েছে ভারত এবং রাশিয়ার স্বার্থ। সর্বোপরি রাখাইনে মানবিক সহায়তার করিডোর সেখানকার বেসামরিক নাগরিকদের লাভ হবে কিনা তারও নিশ্চয়তা নেই। আমরা জানি আরাকান আর্মির রসদ সরবরাহের অন্যান্য পথ বন্ধ করে রেখেছে মিয়ানমার জান্তা সরকার। এখন বাংলাদেশ থেকে যাওয়া মানবিক সহায়তা তারা নিজেদের বদলে বেসামরিক নাগরিকদের হাতে তুলে দেবে। আবার আরাকান আর্মির হাতেও রোহিঙ্গারা নির্যাতিত হচ্ছে এবং সাম্প্রতিক সময়ে এই জনগোষ্ঠীর আরও 1 লাখ সদস্য প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। কথা হচ্ছে আর্মেনিয়া, আজারবাইজান, বসনিয়া, হার্জেগোভিনা, কঙ্গো কিংবা সিরিয়া কোথাও মানবিক করিডোর সফল হয়নি। সর্বশেষ ইউক্রেন রাশিয়াতেও জাতিসংঘ প্রস্তাবিত মানবিক করিডোরের প্রস্তাব প্রত্যাখ্যাত হয়েছে। এখন সেটা বাংলাদেশ মিয়ানমার ক্ষেত্রে কী ম্যাজিক দেখাতে পারে বোধগম্য নয়। প্রস্তাব জাতিসংঘ বা যেখান থেকেই আসুক সতর্কতার সঙ্গে বিবেচনার প্রয়োজন রয়েছে। তো ধন্যবাদ সবাইকে। এর মাধ্যমে আমরা শেষ করলাম আমাদের আজকের সম্পাদকীয় পার্ট, যার টাইটেল ছিল মানবিক করিডোর নিয়ে বৈশ্বিক অভিজ্ঞতা কী। আশা করি আপনারা এই সম্পর্কে একটি ভালো ধারণা পেয়েছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।